ওদের আইটেম গুলা কিভাবে নেবেন? এখন লাস্টে পিছন দিকে কতগুলো আছে প্র্যাকটিক্যাল আছে এগুলা? ওদের তো এই 13 দিনের পরে আর নাই। হ্যাঁ, না এই 13 দিন পরে আর ক্লাস নাই, এদের থার্ড ইয়ারেই নাই। বুঝতে পারছি। তাহলে আমি আর 6 আপনি আপনি বাকিগুলো দিবেন আর আমি 6 এর সাথে করাই। আচ্ছা ওকে। আচ্ছা তোমাদের এখানে আমি বলি কি কি আছে আমার সাথে। একটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য ক্রনিক অ্যাবডোমিনাল কন্ডিশন, এর মধ্যে আছে জিআই ট্র্যাক্টের কন্ডিশন, হেপাটোবিলিয়ারি কন্ডিশন, আর হচ্ছে প্যানক্রিয়াটিক। আর একটা হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন, ওটার মধ্যে কিছু অ্যাকিউট অ্যাবডোমিনাল স্ট্যাটাস আছে, যেমন হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেশন অফ দ্য হোলো ডিসকাস, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই কয়টা ডিজিজে লাগবে এখন আপাতত তোমাদের? আচ্ছা বেলাল, তুমি বলো তো তোমাদের অ্যাবডোমিনালের জেনারেল এক্সামিনেশন মানে এগুলো হচ্ছে কিভাবে একটা অ্যাবডোমিন এক্সামিনেশন করতে হয়? নো ম্যাম। হয় নাই না? তাহলে আমি আজকে তোমাদেরকে বেসিক গুলো বলি। সবাই আসছো আর কেউ আসবে? জি ম্যাম, সবাই জয়েন দিচ্ছে, আর কিছু বাকি আছে। একটা হচ্ছে ক্রনিক অ্যাবডোমিনাল কন্ডিশন। আমরা অ্যাবডোমেনটাকে কয় ভাগে ভাগ করছি? অ্যাবডোমেনটাকে আমরা 9 ভাগে ভাগ করছি, ঠিক আছে? কিভাবে? একটা হচ্ছে কি ট্রান্সপাইলোরিক প্লেন বলে সবগুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা 9 ভাগে ভাগ করছি। কিভাবে করছি ভাগটা আমি তোমাদেরকে দেখাই। তোমাদের জন্য সবচাইতে ভালো হতো যদি স্লাইড শেয়ার করতে পারতাম, স্লাইড বানানোর সময় পাইনি। ঠিক আছে, এরকম একটা ছবি দেখলাম, বেলি ল্যাবে আছে, ফার্স্ট চ্যাপ্টার। বেলি ল্যাব আছে তো সবার কাছে, কিনছো? কিনছো বেলি ল্যাব? না ম্যাম। আচ্ছা এখনো কিনো নাই? তোমাদের থার্ড ইয়ারে মনে হয় খুব একটা সার্জারি মানে ক্লিনিক্যালের প্রতি ইন্টারেস্ট থাকে না, আমাদেরও ছিল না। তারপরে একটু একটু পড়তে হবে, বুঝছো? না পড়লে ওই ফিফথ ইয়ারে গিয়ে কিন্তু অনেক প্রেশার হয়ে যাবে। এখন যদি সবাই একসাথে নাও কিনো, কয়েকজন মিলে মিলে কিনে ফেলবা, বুঝছো? বইটা তো লাগবে, আলটিমেটলি লাগবে, তোমার ফিফথ ইয়ার গেলেও লাগবে বইটা। সেজন্য 2-3 জন মিলে মিলে কিনে ফেলবা। এরকম একটা ছবি আছে, এখানে বিভিন্ন কোয়াড্রেন্ট বলে এটা অ্যাবডোমেনের, বুঝছো? তো এই কোয়াড্রেন্ট গুলাতেই তোমাদেরকে দেওয়া আছে হচ্ছে কি কন্ডিশন, মানে ক্রনিক অ্যাবডোমিনাল কন্ডিশন গুলো কিভাবে এক্সামিনেশন করবা, জাস্ট শুধু এটা জানতে হবে। এই কোয়াড্রেন্ট গুলোর নাম কি কি? এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, এটা হচ্ছে চেস্ট থেকে এখানে শুরু হয়। এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, এটা হচ্ছে আমবিলিকাল, হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম, আর এটা হচ্ছে কি হাইপোকন্ড্রিয়াক রিজন, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, ঠিক আছে? আর এগুলো হচ্ছে লাম্বার রিজন। আর হচ্ছে কি আইলিয়াক ফোসা বলে। আইলিয়াক ফোসা নাম শুনছো না? অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কারো? হওয়ার তো কথা, কারো না কারো তো হওয়ার কথা। তোমরা আমার সাথে কমিউনিকেট করো। ম্যাম শুনছি। হ্যাঁ শুনছো না? জি ম্যাম শুনছি। হ্যাঁ, কোথায় হয়? এই যে রাইট আলিয়াক ফোসা বলে না, এই যে এই কোয়াড্রেন্টটাকেই বলে। কোয়াড্রেন্ট গুলো ধরে ধরেই এই নামগুলো আছে। এখন আমাদের ভিতরে তো অনেক অর্গান আছে,
লিভার আছে, কিডনি আছে, আর কি কি আছে, ইন্টেস্টাইন আছে, ব্লাডার আছে। তো এগুলো হচ্ছে কি এই কোয়াড্রেন্ট ধরে ধরে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে কার কিসে সমস্যা হয়েছে। কারো যদি এই জায়গায় ব্যথা হয়, রাইট আলিয়া কোথায়, তাহলে আমার মাথায় ফার্স্টে কিন্তু স্ট্রাইক করে অ্যাপেন্ডিসাইটিস, কারণ এই জায়গাটাতে এটা বেশি হয়। আরো অনেক কন্ডিশন আছে যেগুলোতে এদিকে ব্যথা হইতে পারে, কিন্তু যেটা কমন ফার্স্টে মাথায় ওটা আসে আর কি, বুঝছো? ঠিক সেরকম এই জায়গায় যদি রাইট হাইপোকন্ড্রিয়াল রিজনে যদি কারো ব্যথা হয়, তখন আমাদের মাথায় আসে অনেক মানে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস শুনছো নাম? কি বলতো এটা? আমাদের কিছু টার্ম আছে যেগুলা তোমার ওই নাম গল দিয়ে ব্লাডার বুঝতে হয়। ইনফেকশন। হ্যাঁ, গলব্লাডার। যে কোনো ধরনের ইনফেকশন মানে ওখানে কি লাগানো থাকবে? আইটিস লাগানো থাকবে। আইটিস লাগানো থাকবে। হ্যাঁ, আইটিস লাগানো থাকবে। তুমি যেটা নাম ওটা দিয়েই একটা নাম বানাই দিবা। যেমন ওটাকে কোলেসিস্ট বলে আর কি, ওই জন্য আইটিস হয়ে কোলেসিস্টাইটিস হয়ে গেছে গলব্লাডার থেকে। ঠিক সেরকম অ্যাপেন্ডিক্সে আইটিস লেগে অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেছে। প্রতিটা জিনিসের ওইরকম। এইসব টার্ম গুলাই হচ্ছে থার্ড ইয়ারে শিখবা, মানে মোট কথা বেসিক। আমি ক্লাস নিচ্ছি, ডাকছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করি, ক্লাস নিচ্ছি। আচ্ছা, তারপরে ওরা আসেন, আমার কথা জিজ্ঞেস করলে ক্লাস নিচ্ছি বলবে না। ও যাওয়ার আগে ওটি কি আছে এটা জেনে যায়, জিজ্ঞেস করতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আইটিস গুলা জানতে হবে। এখন তোমাদের যেটা বেসিক জানতে হবে সেটা হচ্ছে একটা এক্সামিনেশন কিভাবে করে। থার্ড ইয়ারে মূলত এগুলাই লাগবে তোমাদের। যখন আমরা আইটেম নিব, তোমাদের সমস্যাটা হয়ে গেছে, তোমাদেরকে আমরা পেশেন্ট দেখাইতে পারতেছি না। পেশেন্ট যদি দেখাইতে পারতাম তাহলে অনেক সুবিধা হতো। তারপরে তোমরা যখন তোমাদের ভ্যাকসিন দিচ্ছে না, ভ্যাকসিন দেওয়া শুরু করছে? না ম্যাম, এখনো শুধু এনআইটা নিচ্ছে ম্যাম, এখনো ভ্যাকসিনেশন শুরু রেজিস্ট্রেশন হয়নি। করছো? না ম্যাম, রেজিস্ট্রেশনও হয় নাই, শুধু আমাদের থেকে এনআইডি এটা চাইছে, আমরা ওটা কলেজ প্রোভাইড করছি। আচ্ছা 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 এখনো আচ্ছা, কিছু জানা যদি নাই। মানে টিকা দেওয়া হয়ে যায়, দরকার হলে একদিন এসে এক্সামিনেশন গুলো দেখে নিবার, কারণ এক্সামিনেশন গুলো লাগবে। কারণ এমনি এরকম মুখে বলে বলে তো হয় না। তারপরও আমি যতটুক বলতেছি অন্তত ওটুক করে নিবা। ওটুক করে নিলে দেখবা অনেক লাভ হচ্ছে। তোমরা কয়েকজন মিলে মিলে কতগুলা এক্সামিনেশনের বই আছে, যেমন ধরো আমরা তো তখন এস দাস করতাম, মাখন লালও অনেকে ফলো করেন। আমি কয়েকটা বইয়ের নাম বলতেছি, একটু লিখে নাও। একটা হচ্ছে এস দাস, ক্লিনিক্যাল এগুলা। একটা হচ্ছে এস দাস, আর একটা হচ্ছে তোমার ভট্টাচারিয়া। ভট্টাচারিয়া একটা বই আছে। এই বইগুলো ফিফথ ইয়ারে সবার লাগবে, বুঝছো? তা এখন যদি নাও, ধরো কয়েকজন মিলে মিলে নিতে পারো আর কিরকম। একটা হচ্ছে এস দাস, একটা হচ্ছে ভট্টাচারিয়া, শর্ট শর্ট কেসেস সার্জারি। এটা একটা, আর একটা হচ্ছে মাখন লাল। ওইখানে ছবি দিয়ে দিয়ে এক্সামিনেশন কিভাবে করবা দেখাই, মানে ওখানে দেখানো আছে। এখন যদি তুমি মানে থিওরিটা জানতে পারো, তাহলে পেশেন্ট একদিন দেখবে বা কয়েকদিন দেখলেই হয়ে যাবে পরীক্ষার আগে। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা দেখালাম এটা। এখন তোমরা দেখি একটু মাথা খাটাও তো। যদি কারো এই এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হয়, তাহলে কি কি হইতে পারে? ওইখানে কি আছে আমাদের? ম্যাম আলসার পেনের জন্য হতে পারে। কিসের আলসার? স্টমাক আলসার। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। কারণ ওইখানেই হচ্ছে কি তোমার এটা সাধারণত আমরা বাসায় সবাই ফিল করি, কিন্তু সবার মোটামুটি গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু আছে। এখন ধরো কারো যদি, আচ্ছা রাইট আলিয়া খোসার এই কথা বলি, একটা ফিমেল পেশেন্ট, ওর এই জায়গায় ব্যথা হচ্ছে, ওইখানে আর কি হইতে পারে? অ্যাপেন্ডিক্স তো আমি একটা বললাম, আর কি হইতে পারে? আর কি আছে ফিমেলে? একটু মাথা খাটাও, দেখবা পারতেছে। বলো, এই জায়গায় কি থাকে? ফিমেলে বললাম কিন্তু। ম্যাম ইউটেরাস।
ইউটেরাস তো মাঝখানে থাকবে, ইউটেরাস একটা, ইউটেরাসের দুই পাশে কি থাকে? এখানে এভাবে ইয়া দিয়ে, হ্যাঁ দুই দিকে এভাবে টিউব দিয়ে কি থাকে? দুইটা ওভারি থাকে। ফেলোপিয়ান ওভারি। ওভারি, এই ওভারিতেও ইনফেকশন মানে ইনফ্লামেশন বা আইটিস, ওভারাইটিস এগুলো হইতে পারে, এক্ষেত্রেও ব্যথা হইতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় ইকটোপিক প্রেগন্যান্সি থাকতে পারে। ইকটোপিক প্রেগন্যান্সি থাকলেও ওই ক্ষেত্রে ধরো এখানে টিউবের মধ্যে বাঁচিয়েছে, ওই ক্ষেত্রেও কিন্তু ওটা যদি রাইট সাইডে হয়, আর লেফট সাইডে হলে তো অন্য কথা, রাইট সাইডে হয় সেক্ষেত্রে তোমার ওইটাও আসতে পারে, ঠিক আছে? এরকম তোমার কোয়াড্রেন্ট ওয়াইজ তোমাকে আগে কি ডিজিজ এটা বুঝতে হবে। এখন আসো, আমরা জানি যে কোনো এক্সামিনেশনে 4টা কম্পোনেন্ট আছে, যে কোনো এক্সামিনেশনে 4টা কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট বলো তো? ইন্সপেকশন, পালপেশন, তারপর পারকাশন, আসকালটেশন। হ্যাঁ, এখানেও ঠিক তাই, বুঝছো? যে কোনোখানে তুমি চেস্ট এক্সামিনেশন করো, তুমি অ্যাবডোমেন এক্সামিনেশন করো, সবখানে হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, 4টা জিনিস লাগবে। 4টা জিনিসের মধ্যেই তোমাকে আমাদের মেইনলি কি, আমাদের পরীক্ষার সময় কি করতে হয়? রিটার্ন তো আলাদা, রিটার্ন তো তোমাদের বইয়ে যা আছে তাই, কিন্তু যখন আমাদের ক্লিনিক্যাল পরীক্ষা দিতে হয়, শর্ট কেস, লং কেস, যেগুলা মানে ফাইনাল প্রফের কথা বলতেছি, এগুলো তো আলটিমেটলি তোমাদের ফাইনাল প্রফেটে করা। তখন হয় কি, ওই কিছু কেস হিস্ট্রি লিখতে হয়। তোমাদেরকে কি কেস হিস্ট্রি মানে লিখাইছে কেউ? মেডিসিন বলো, সার্জারিতে বলো, কিভাবে একটা হিস্ট্রি লিখতে হয়? ম্যাম ক্লাস দেখছো? নেওয়া হয়েছে সার্জারিতে। মেডিসিন হয় নাই এখনো? ম্যাম একটা গ্রুপ পাইছে, একটা গ্রুপ পায় না এখনো। হ্যাঁ, ওইখানে হিস্ট্রি লিখছো, প্র্যাকটিস করছো? হিস্ট্রি কিভাবে লিখতে হয় এগুলো আমরা যখন ছিলাম তখন তোমাদের তখন ওয়ার্ড আসতে হচ্ছে না, ওই জন্য আর কি। তখন আমাদেরকে এরকম 5টা 10টা করে প্রতিটা ওয়ার্ডে হিস্ট্রি জমা দিতে হতো। ওই হিস্ট্রি লেখা প্র্যাকটিস করতে হবে, ওটা যদি প্র্যাকটিস না করো ওই পরীক্ষায় গিয়ে ভুল করবা। প্রচুর হিস্ট্রি লিখতে হবে, বুঝছো? একটা বেডে এসে এসে অনেক হিস্ট্রি লিখতে হবে। এখন যেহেতু তোমাদের স্কোপটা নাই, তোমাদেরকে বই পড়ে কিভাবে হিস্ট্রি লিখতে হয় এগুলো জানতে হবে। এর সাথে তো পড়াচ্ছি কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করবা। যে এরকম একটা কেস, ওর সিমটম এরকম, তাহলে এটা হিস্ট্রিটা কিভাবে লিখবো? পার্টিকুলার জানো তো, ওরা তো বলছে কিভাবে লিখতে হয়। আচ্ছা, আমি ওদিকে আর না যাই। তো সেক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে কি এই অর্গান গুলা তো এখন যেমন এরকম, এখানে আমি 2-3টা বললাম কি কি হইতে পারে। একটা বললাম ইকটোপিক প্রেগনেন্সি হতে পারে, একটা বললাম তোমার অ্যাকুয়েট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, আর একটা হইতে পারে টিবি। এগুলো হচ্ছে পরে, এগুলো বড়দের, আর একটু বড় হলে তখন পারবা। টিবি হইতে পারে, কার্সিনোমা সিকাম হইতে পারে, কারণ এই জায়গায় সিকামও থাকে কিন্তু আইলিয়াফোসে, কার্সিনোমা সিকামও হতে পারে। তোমাকে ওই হিস্ট্রির মধ্যে ফাইনাল প্রফে গিয়ে যেটা করতে হবে, সবগুলার মাঝখান থেকে তোমার যেটা ডায়াগনোসিস, একটা প্রভিশনাল ডায়াগনোসিস বলে। তোমরা যদি কোনো টার্ম না বুঝো আমাকে বললো, এই যে প্রভিশনাল ডায়াগনোসিস কি, আমি যেসব টার্ম বলতেছি না বললে আমাকে বললো, বুঝছো? না বুঝলে এখন তোমাকে ওই কন্ডিশন গুলা থেকে তুমি যেটা এস্টাবলিশ করতে চাচ্ছ, তোমাকে ওইটাই নিয়ে আসতে হবে। যেমন ধরো তুমি যদি অ্যাপেন্ডিসাইটিস, ওইখান থেকে যদি লাম্প পাও, এখানে লাম্প একটা জিনিস আছে। লাম্প মানে কি? লাম্প কি জিনিস বুঝো? নো ম্যাম। হ্যাঁ, লাম্প জিনিসটা কি বলো তো? ম্যাম জানি না। আচ্ছা, জানো না বলছো? আচ্ছা, মানে বাংলা সোজা বাংলা কথায় দলা, ঠিক আছে? সোয়েলিং, সোয়েলিং তো বুঝো। একটা হচ্ছে সোয়েলিং, একটা হচ্ছে লাম্প। সোয়েলিং আর স্যার অনেক সময় জিজ্ঞেস করে সোয়েলিং আর লাম্পের মধ্যে ডিফারেন্স, দুইটা কিন্তু সেম জিনিস। কিন্তু সোয়েলিংটা হচ্ছে তুমি চোখে দেখবা, একটা ফুলা চোখে দেখবা, কিন্তু লাম্প তুমি চোখে দেখবা না, লাম্পটা তোমাকে ফিল করতে হবে। এবার বুঝা গেছে? মানে একটা ফুলা, এটাই হচ্ছে লাম্প বলো, সোয়েলিং বলো। কিন্তু সোয়েলিংটা চোখে দেখা যাবে, লাম্পটা দেখা যাবে না। লাম্পটা তোমার হাতে ধরে বুঝতে হবে, মানে এই জায়গায় একটা দলা আছে, তুমি এসে বলবে আমার এখানে একটা দলা, বুঝছো? তো এই জায়গায় তোমাদের যদি, তোমাদেরকে এই কেসগুলাই দিবে। একটা অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিসাইটিস হয়ে একটা লাম্প হয়ে গেছে, মানে একটা দলা হয়ে গেছে। ওই দলার থেকে তুমি একটা সিকামের দলা কিভাবে
ডিফারেন্সিয়েট করবা। তো তোমাদের হিস্ট্রিতে যেটা আনতে হবে, ওই তুমি পার্টিকুলার পেশেন্ট, প্রেজেন্টিং কমপ্লেন্টস, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, তারপরে অনেকগুলো এরকম হিস্ট্রির অনেক কিছু আছে না, এগুলো আস্তে আস্তে তোমার এক্সামিনেশনের একটা ধাপ আছে। এক্সামিনেশনে গিয়ে একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, আর হচ্ছে তোমার লোকাল এক্সামিনেশন। ধরো তুমি এখন অ্যাবডোমেন করতেছো, তোমাকে অ্যাবডোমিনাল এক্সামিনেশন মানে লোকাল জায়গাটা তোমাকে দেখতে হবে, বুঝছো? ওই লোকাল জায়গা দেখতে গিয়ে তুমি এটা দেখলা, তোমার ওটা কেমন মনে হলো, দলাটা তোমার কি এটা নরম না শক্ত, নাকি এটা কোনো কিছুর সাথে লেগে আছে, এরকম বিভিন্ন কন্ডিশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে। এগুলো আস্তে আস্তে পড়বা, ওই জিনিসটা তোমাকে বের করতে হবে। আর তোমাদেরকে বেসিক জিনিস বলতেছি, তোমাদেরকে কি কি করতে হবে। তো এখন তোমাকে একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যেটা করতে হবে, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। ইন্সপেকশনে মানে কি? দেখা। ইন্সপেকশন মানে হচ্ছে দেখা। কি দেখলা তুমি? আমি অ্যাবডোমেন একটা দেখবো, পেশেন্টকে ফার্স্টে পজিশনিং। আমরা সবসময় আগে ওই অ্যানাটমি তো পড়ে আসছি না, অ্যানাটমিক্যাল পজিশন সবসময় পজিশন করতে হয়। একটা মানুষের অ্যাবডোমেন এক্সামিনেশন করার সময় পেশেন্টের পজিশন কেমন হবে? প্রথম হচ্ছে এক্সপোজার, তোমাকে আগে ঠিকভাবে এক্সপোজ করতে হবে। এক্সপোজার, কারণ স্যাররা পরীক্ষার মধ্যে দেখবে তুমি ঠিক মতো এক্সামিনেশন করতে পারতেছো কিনা। তোমার যদি ডায়াগনোসিসও ভুল হয়, মাইন্ড করবে না, বুঝছো? তোমাকে মানে দেখতে হবে তুমি ঠিক মতো আগাইছো কিনা। তুমি যদি একটা কার্সিনোমা সিকামের পেশেন্টকে যদি অ্যাপেন্ডিকুলার লাম্প এস্টাবলিশ করতে পারো তোমার যুক্তিতে, স্যার মেনে নিবে। এমন না যে তুমি ভুল করছো, কার্সিনোমা সিকাম বলো না, তোমাকে ওটার জন্য ফেল করাবে। তোমাকে ওই ঠিক মতো তোমার ডায়াগনোসিস যদি তুমি ট্র্যাকের দিকে যাও, তাহলে তোমার পাস করে যাবে। তাহলে এখন ইন্সপেকশনে মানে কি কি দেখবা, এক্সপোজার কিভাবে হবে? এক্সপোজার করবা হচ্ছে মিড চেস্ট টু মিড থাই। পেশেন্টের তোমাদেরকে দেখায় মিড চেস্ট থেকে মিড থাই পর্যন্ত করবো, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমরা ওইভাবে করতে পারি না। পেশেন্ট যেহেতু কনজারভেটিভ, আমরা নিজেরাও কনজারভেটিভ, ওইভাবে করতে পারি না। কিন্তু স্যারকে বলতে হবে, স্যার আমাকে এক্সপোজ করতে হবে মিড চেস্ট টু মিড থাই। স্যার জিজ্ঞেস করুক না করুক, কারণ স্যার বলবে তুমি এটা কি করছো, শুধু শুধু প্যাটটা খুলে রাখছো না। স্যার আমাকে যে কোনো জিনিস স্যারকে আমাকে পারমিশন নিতে হবে, স্যার আমি এটা এরকম করবো। তখন স্যার বলবে দরকার নাই, এটুকু করো। তার মানে স্যার জানে তুমি জানো সেটা, ঠিক আছে? সেজন্য বলবে স্যার আমাকে মিড চেস্ট টু মিড থাই এক্সপোজ করতে হবে। স্যার বলবে আচ্ছা ঠিক আছে করছো। তাহলে তুমি করলা, তুমি চেস্টে তো করতে পারতেছো, ফিমেল হলে পারতেছো না, কি মেলে করতে পারবা। তাহলে করলা, করার পর কি করলা, তোমাকে বসে দেখতে হবে, পেশেন্টের পাশে হাঁটু গেড়ে বসতে হবে। মানে তোমার আই লেভেলটা থাকবে পেশেন্টের পেট বরাবর, ঠিক এরকম দেখো। দেখতেছো ছবিটা? জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, হাত দুইটা থাকবে এরকম, হাত দুইটা থাকবে পাশে। হাত আবার অনেক রুগী এরকম মাথার নিচে এরকম করে দেয় না, ওইভাবে দেওয়া যাবে না। হাত দুইটা সোজা থাকবে, পা গুলা অনেক রুগী ভাঁজ করে একটার উপরে একটা দেয় না পা, ওইরকমও দেওয়া যাবে না, পাও সোজা থাকতে হবে। এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করতে হবে। ছোটখাটো জিনিসগুলো নিয়ে ধরে, কিন্তু বেশি কঠিন কিছু ধরে না। তাহলে কিরকম থাকবে, হাত দুইটা পাশে থাকবে, পা দুইটা সোজা থাকবে, আর মাথায় একটা সিম্পল বালিশ থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে পজিশন। পজিশন করে হাঁটু গেড়ে বসলাম, একটা হচ্ছে এই লেভেলে দেখবা, আর একটা হচ্ছে মাথা থেকে দেখবা, পা থেকে দেখবা। একবার মাথার দিকে যাবা, একবার পায়ের দিকে যাবা, গিয়ে কি দেখবা, অ্যাবডোমেনের কন্ডিশনটা দেখবা। অ্যাবডোমেনের এইসব আমি অনেকগুলো কন্ডিশন বললাম না তোমাদেরকে, যে পারফোরেশন হয়ে যায়, পারফোরেশন মানে কিছুটা হয়ে যাওয়া, এগুলো বিভিন্ন কন্ডিশন। তো এই কন্ডিশন গুলা, আচ্ছা ঠিক আছে বলি। আর এগুলোতে কি হয়, অনেক সময় পেটটা ফুলা হয়ে যায়, অনেক ফুলে যায়। তোমরা এরকম কোনো রুগী দেখছো পেটটা টাইট হয়ে আছে, অ্যাবডোমেন ডিস্টেনশন যেটা বলে, একদম বড় হয়ে আছে, এরকম কোনো রুগী দেখছো? দেখছো? না ম্যাম। আসলে কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আমি বলি। তারপরে তোমরা একটা কাজ করো না, এখন তো সব অনলাইন, আমরাও তো অনেক কিছু অনলাইন থেকেই দেখি। তোমরা ওইখানে যদি সার্চ দাও যে একটা অ্যাবডোমেনের কি কি কন্ডিশন, অ্যাবডোমিনাল
ডিস্টেনশন কন্ডিশন, নেম অফ কন্ডিশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ওখানে ইমেজ দিলে ওখানে দেখবা অনেকগুলো আছে। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। তারপরে ওরকম যদি হয় তাহলে তুমি ছবিগুলো দেখে বুঝতে পারবা প্যাটগুলো ফুলে কি অবস্থা বা রুগীগুলা দেখতে কেমন হয়, এগুলা তোমরা মানে অনলাইনে দেখবা। এখন যে দেখার কোনো স্কোপ নাই, ওইভাবে দেখতে হবে, দেখলে কিছুটা আইডিয়া পাওয়া যাবে। এখন আমাকে দেখতে হবে আমি এভাবে তেমনি কি দেখবো পেশেন্টের কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। ধরো ওর যদি আমি যেটা বললাম রাইট আলিয়াক ফোসায় একটা দলা আছে, তাহলে রাইট আলিয়াক ফোসার জায়গাটা একটু উপরে উঠে থাকবে না, বাকি জায়গাগুলো নিচে নেমে থাকবে, তাহলে ওটা থেকে তুমি একটু ধারণা করতে পারবে ওর এই জায়গায় কিছু একটা আছে। আবার অনেক পেশেন্ট একটু দেখবা, যেমন ধরো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা একটা টার্ম। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, গ্যাস্ট্রিক মানে তো জানো কি স্টোমাক, আউটলেট মানে কি যেদিক দিয়ে বেরোয়, ওই জায়গায় অবস্ট্রাকশন। ওইরকম পেশেন্ট গুলা দেখবা, এই জিনিসটা তোমরা সার্চ দিয়ে দেখতে পারো, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্টের ইমেজ গুলা, ওদের দেখবা এপিগ্যাস্ট্রিক রিজনে বা রাইট হাইপোক্যান্ড্রিক রিজনে, লাম্বার রিজনে বা আম্বিলিকাল রিজনে একটা ফুলা আসে। মানে আমরা পেরিস্টালসিস একটা কথা আছে না, ফিজিওলজিতে পড়ছি না, পেরিস্টালসিস, জি দাঁতে ম্যাম। পেরিস্টালসিস হয়। এই পেরিস্টালসিস গুলা তুমি অ্যাবডোমেনের উপর থেকে দেখতে পারো, কারণ ওর অবস্ট্রাকশন আছে। ওর স্টোমাকটা দেখবা যে কি মানে এখানে লেফট সাইড থেকে এরকম রাইট সাইডে একটা দলা যাচ্ছে, এরকম অনেক মানে একদম দেখার মতো পেশেন্ট আছে। যেহেতু তোমাদের এখন ইয়াতে নাই, কপালে নাই, তোমরা ওই নেটে দেখবা ওইভাবে মানে দলাটা এখান থেকে এখানে ঘুরে ঘুরে যাচ্ছে। যদি এরকম দেখো তখন বুঝতে হবে ওর কোনো জায়গায় অবস্ট্রাকশন, মানে ডিস্টালি কোনো অবস্ট্রাকশন আছে। সেই জন্য আমি প্রক্সিমাল ডিস্টালি, কথাগুলো বুঝো তো? জি ম্যাম। প্রতিটা টার্ম একটু বুঝতে হবে। প্রক্সিমাল মানে কাছে, ডিস্টাল মানে দূরে। তো আমরা কাছে বলতে বুঝাই উপরের দিকে, ডিস্টাল বলতে বুঝাই এনাফের দিকে, ঠিক আছে? তো যদি ডিস্টালি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে প্রক্সিমালি ওরা ওটা ওভারকাম করতে চাইবে না। ওভারকাম করতে চাইলে ওই জায়গাটাতে একটা এরকম দলা হয়ে যাবে, মানে এটা এখান থেকে যে দিকে যাচ্ছে মানে হতে হতে হাইপারট্রফি হবে আর কি। স্টোমাকটা অনেক সময় এত বড় হয়ে যায়, এই স্টোমাক যে স্টোমাক তোমার উপরে এপিগ্যাস্ট্রিক আম্বিলিকাল রিজনে থাকার কথা, ওই স্টোমাক কোথায় চলে যায় জানো? নিচে হাইপোকন্ড্রিয়া পর্যন্ত চলে যায়। মানে এই স্টোমাক যেখানে এখানে থাকার কথা, ওই স্টোমাক এখানে চলে আসে, এত বড় হয়ে যায়। ওগুলো হচ্ছে বিনাইন কেসে হয়, যখন বিনাইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যখন বিনাইনের জন্য হয় তখন হয়, বুঝছো? আমি কোথায় ছিলাম? আচ্ছা, ইন্সপেকশন। তাহলে ইন্সপেকশন আমরা কি কি দেখলাম? এই যে এইভাবে দেখলাম কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, তারপরে হচ্ছে কি রেসপিরেশন প্যাটার্নটাকে এরকম ওটা দেখতে পারি। একটা রোগী যদি ব্যথায় থাকে, ঘন ঘন রেসপিরেশন নিচ্ছে, আমার মতো নিবে না, শ্বাস ওইরকম নিবে না, ঠিক আছে? তারপর হচ্ছে কি ওর মানে ইন্সপেকশন তুমি যা যা আছে তা তা দেখবে। ওই পেশেন্টের কোনো দাগ আছে কিনা, আগের অপারেশন করলে একটা দাগ থেকে যায়, ওইরকম কোনো দাগ আছে কিনা। তারপর হচ্ছে কি কোনো কোনো আদার কোনো স্কার মার্ক আছে কিনা, স্কার মার্ক বলে এগুলাকে, দাগগুলোকে বলে স্কার মার্ক। তারপর কোনো অ্যানগর্স ভেন গুলা মানে ফুলে ফুলে উঠছে কিনা, ওইগুলো হলে বিভিন্ন কন্ডিশন, যেমন হচ্ছে কি তোমার টোটাল ভেন হাইপারটেনশন হলে ওই ক্ষেত্রে তোমার বা ভেনা কাবাল অবস্ট্রাকশন হলে এরকম ভেন গুলো এরকম অ্যানগর্স হয়, এটাও একটা কন্ডিশন। মানে প্রতিটা জিনিস দিয়ে তুমি কিছু না কিছু ডিজিজ ডায়াগনোসিস করতে পারো। তো ওরকম কিছু আছে কিনা ওটা দেখতে হবে। তারপর ওর হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা ওটা দেখতে হবে। অ্যাবডোমেনের সাইজটা কিরকম ওটা দেখতে হবে, মানে ডিস্টেন্ডেড কিনা, এগুলো সব হচ্ছে আমি ইন্সপেকশনে দেখি। বুঝতে পারছো? মানে ডিস্টেনশন দেখে তুমি বুঝতে পারবা যে ওর পেটে কিছু আছে কিনা, পানি পানি আছে কিনা। অ্যাসাইটি এটাকে বলে, অ্যাসাইটিস একটা টার্ম আছে, যেটা তোমার অ্যাসাইটিক ফ্লুইড, যেটা জমা হয়ে পেটের মধ্যে এটা বড় হয়ে যায়। এগুলো বিভিন্ন কন্ডিশন আছে। তো এখন ওরকম কিছু আছে কিনা মানে ওটা তুমি দেখে জাস্ট অ্যাসাম্পশন করা, তখন কিন্তু তুমি কোনো হাত দিচ্ছ না পেটে, তুমি শুধু দেখতেছো কোনো, যেমন একটা স্কার মার্ক থাকলে তুমি বুঝতেছো ওর আগে কোনো অপারেশন হয়েছে কিনা, মনে হয় কোন একটা আগে অপারেশন হয়েছে, কিসের অপারেশন হয়েছে তুমি পেশেন্টের হিস্ট্রি থেকে জানতে পারতেছো। এই তো, এখানে আর কিছু নাই। এরপর আসো পালপেশন। পালপেশনের মধ্যে আমরা অ্যাবডোমেনে কি করে, একটা হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন আছে আর একটা হচ্ছে ডিপ পালপেশন, দুইটা টার্ম আছে। সুপারফিশিয়াল পালপেশন আর হচ্ছে ডিপ পালপেশন।
সুপারফিশিয়াল মানে কি জানো তো, টার্মটা কি? মানে উপরে উপরে আর কি। ডিপ মানে ডিপ। সুপারফিশিয়াল পালপেশন মানে উপরে। আমি জাস্ট একটাকে এই দেখো, এটা হচ্ছে একটা পালপেশন। কিভাবে পালপেট করতেছে দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। কিভাবে অ্যাবডোমেন পালপেট করতেছে এটা দেখাচ্ছে। এই পালপেশনের মধ্যে হচ্ছে সুপারফিশিয়াল পালপেশনে আমরা সাধারণত কি করি, পেশেন্টকে জিজ্ঞেস করি আপনার ব্যথাটা কোথায় আছে। পেশেন্ট যখন আমাকে বলবে যে আমার ব্যথাটাই রাইট আইলিয়া কোথায়, ও তো আর রাইট আইলিয়া কোথায় বলবে না, ও বলবে এখানে ব্যথা ব্যথা করতেছে। তখন আমি কি করব, অপোজিট লেফট আইলিয়া ফোসা থেকে পালপেশনটা করে যাবে। আমার পালপেশন হবে এরকম, আমার হাত তো এই যে আমি হচ্ছে এই এগুলা দিয়ে আমি পালপেট করবো, ঠিক আছে? আমি পালপেট করে করে গেলাম। এটা হচ্ছে সুপারফিশিয়াল, আমি বেশি প্রেস করবো না কিন্তু। আরেকটা কথা, পরীক্ষায় কখনো পেশেন্টকে ব্যথা দেওয়া যাবে না। পেশেন্ট যদি উপরে উঠে ওর থেকে মনে করবা যে তুমি গেছো, বুঝছো? সেজন্য আগে জিজ্ঞেস করে নিতে হবে পেশেন্ট আপনার ব্যথা কোথায়। আমি আপনাকে ব্যথা দিব না, কাউন্সিলিং একটা জিনিস আছে কিন্তু ফার্স্টে, মা আপনার ব্যথা কোথায়, আমি আপনাকে একটু পরীক্ষা করব, কোনো ব্যথা দিব না, যদি কোথাও সমস্যা লাগে আমাকে বলবেন। যেখানে ব্যথা আছে ওখানে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। মানে এমন জোরে প্রেস করা যাবে না যে পেশেন্ট আক্রমণ করছে। কিছু পেশেন্ট থাকে একটু বেশি কি বলে, অনেক সেন্সিটিভ থাকে না, অল্প ব্যথাতে করে। ওই ক্ষেত্রে অন্য কথা, ওই ক্ষেত্রে হলে তোমার লাখ খারাপ এরকম হয় অনেক সময় আমাদের সাথে। এখন চাপ দিয়ে দিয়ে দেখবো, চাপ দিয়ে দিয়ে দেখে আমি হচ্ছে লাস্টে যে জায়গায় ব্যথা ওই জায়গায় যাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার সুপারফিশিয়াল পালপেশন, ওইখানে আমি কিছু পাচ্ছি কিনা। এরপর আসো আমার ডিপ পালপেশন। ডিপ পালপেশনও একই, কিন্তু একটু আচ্ছা। আমাদের মনে হয় আর 10 মিনিট আছে, বুঝছো? এরপরে আমাকে আবার ঢুকতে হবে, তোমরা তখন আবার জয়েন করিও। ওকে ম্যাম। এরপরে হচ্ছে কি কি বলতেছিলাম, ডিপ পালপেশন। ডিপ পালপেশনও এভাবে 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 গেলাম, যাওয়ার পরে এই জায়গায় যে জায়গায় আমি লাভ পাচ্ছি বা পেন পাচ্ছি ওই জায়গায় আমি দেখবো। তোমাদেরকে সাধারণত পরীক্ষায় যেগুলো দিবে এগুলো হচ্ছে লাম্পওয়ালা কেস। লাম্প যেটা বললাম একটা দলাওয়ালা কেস, সাধারণত মোটামুটি কেস যদি না থাকে ওই ক্ষেত্রে হচ্ছে অন্য কিছু দিবে, কিন্তু যে পেশেন্টের দলা থাকে ওই কেসে পেশেন্ট দিবে, কারণ ওগুলো একটু ডায়াগনোসিস করতে ইজি হয়। ধরো তোমাকে এরকম দলাওয়ালা কেস দিল, এখন তোমাকে বের করতে হবে এটা কিসের দলা, বুঝছো? ম্যাম ডিপ পালপেশনে কি সেম মানে মানে পেইনের অপোজিট থেকে শুরু করব? হ্যাঁ, বুঝি না কিসের। বলতেছি ম্যাম ডিপ পালপেশনটাও কি সেম, মানে আমরা পেইন যেখানে হচ্ছে ওইটার অপোজিট সাইড থেকে শুরু করব পালপেশন? হ্যাঁ আর হ্যাঁ এই হ্যাঁ, ক্ষেত্রে এই ওটা ক্ষেত্রে কি মানে প্রেসার বেশি দিব, মানে সুপারফিশিয়ালে প্রেসার কম দিছি আর ডিপে হ্যাঁ বেশি দিব, এরকমই কি হ্যাঁ পার্থক্য? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম এরকম। কারণ ডিপে তুমি আরেকটু বুঝতে, কারণ সুপারফিশিয়ালে তুমি একটু ডিপ যদি কিছু থাকে ওটা বুঝতে পারবে না, এটাতে একটু প্রেসার বেশি দিতে হবে। এখন লাম্পের এক্সামিনেশন, তোমাদের সোয়েলিং করানো হয়েছে? মানে যে কোনো সোয়েলিং, অ্যাবডোমেনের না, একটা সোয়েলিং কিভাবে এক্সামিন করবো? নো ম্যাম। হ্যাঁ, না ম্যাম, পড়ানো হয় নাই। আচ্ছা। এখন তাহলে তো সমস্যা হয়ে গেল। এখন একটা সোয়েলিং যেভাবে এক্সামিন করবো, ওই লাম্পও ঠিক সেভাবে কিভাবে এক্সামিন করবো। লাম্পের এক্সামিনেশন, যে কোনো লাম্প, সেটা অ্যাবডোমেনে হোক বা সেটা হাতে পায়ে হোক, আমাদের শর্ট কেস যেগুলো হবে, শর্ট কেস তো নাম শুনছো, ওগুলা ধরো একটা ফিক্স ছোট টাইম থাকে, ওই টাইমের মধ্যে তোমাকে শেষ করতে হয়। 3-4টা শর্ট কেস থাকে। ধরো আমার এই জায়গায় একটা সোয়েলিং আছে, এই জায়গায় একটা সোয়েলিং, এই যে আমাদের হাঁটুতে যেটা আছে এটাকে একটা সোয়েলিং মনে করো। আমাদের কেস না থাকলে আমরা এইগুলো নিয়ে এক্সামিনেশন করতাম। তো এরকম একটা সোয়েলিং পাইলে আমি কিভাবে এক্সামিনেশন করবো? প্রথমে সাইট কোন জায়গায়, এগুলো কতগুলো টার্ম আছে, আমি তোমাদেরকে বই যেগুলো বলছি এই বইগুলাতে দেখবা, এগুলো সুন্দর করে দেওয়া আছে। যে কোনো সোয়েলিং, সেটা হাতে থাক, পায়ে থাক, পেটে থাক, মাথায় থাক, একই এক্সামিনেশন একই। কি দেখতে হবে? কিছু টার্ম আছে, সাইট, সাইজ, শেপ, মার্জিন, ঠিক আছে? কোন জায়গায়, সাইজ কেমন, শেপ কেমন, মার্জিনটা কেমন, মানে এটা ওভারলাইং স্কিন থেকে ফ্রি কিনা বা আন্ডারলাইং স্ট্রাকচার যা আছে এটার সাথে ফিক্সড কিনা,
বা স্কিনের সাথে ফিক্স কিনা, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে থেকে ফ্রি কিনা, এই কিছু টার্ম আছে, ঠিক আছে? ওই সব লাম্পের ক্ষেত্রে। এখন তোমার অ্যাবডোমেনের ক্ষেত্রেও ঠিক সেরকম। অ্যাবডোমেনে একটা লাম্প পাইলা, একটা দলা পাইলা, কি দেখতে হবে? সাইট কোন জায়গায়? এই যে বললাম টাইটালিয়া ফোসাই আছে, সাইট, ওটা হচ্ছে ওর সাইট। সাইজ কেমন? এত ইন্টু এত সেন্টিমিটার। আমরা অনেক সময় আঙ্গুল দিয়ে মেজারমেন্ট করি, অনেক সময় মেজারমেন্ট মানে এভাবে না, একটা অ্যাজাম্পশন। অথবা অনেক স্যার পছন্দ করে ফিতা, টেপ আছে না, টেপ নিয়ে যাবা। পরীক্ষার সময় অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয়, তোমরা সিনিয়র ভাই বোনদের কাছে দেখবা এগুলো। টেপ দিয়ে মাপতে হয় সাইজ কতটুকু, মানে দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, শেপ কেমন, গ্লোবিউলার শেপ না রাউন্ড শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে, শেপ কেমন, মার্জিন কেমন, মার্জিন ইরেগুলার কিনা। মার্জিন যদি দেখো তোমার মানে একদম ওয়েল ডিফাইন্ড মার্জিন হয় সেক্ষেত্রে ভালো, যদি ইরেগুলার মার্জিন হয় সেক্ষেত্রে খারাপ ডায়াগনোসিস হতে পারে। মার্জিন কেমন, তারপর হচ্ছে সারফেসটা কেমন, সারফেস স্মুথ কিনা নাকি সারফেসটা ইরেগুলার, এগুলো হচ্ছে টার্ম। এগুলো আস্তে আস্তে পরিচিত হবে, মাত্রিকে শুরু করতে। ওই লাম্পটার মধ্যে ধরো একটা ব্রেস্টের একটা কেস বলি, ধরো ব্রেস্টে ফাইব্রয়েডেনোমা একটা টার্ম আছে যেটা বিনাইন কেস। মানে বিনাইন আর মেলিগনেন্সি তো বুঝো, এগুলো তো প্যাথোলজিতে বসতো। প্যাথোলজি হচ্ছে, না ম্যাম, আমরা প্যাথোলজি তো থার্ড ইয়ার মনে হয় ম্যাম। third year। আচ্ছা আচ্ছা, ওখানে পড়বা, এখন শুধু টার্ম গুলো শুনে রাখো। ওই বিনাইন কেসে কি হয়, সারফেস গুলো স্মুথ হয়, মানে স্মুথ মানে তো বুঝো ইংলিশ টার্ম। আর যখন মেলিগনেন্সি হয় মানে ক্যান্সার হয়, সেক্ষেত্রে এগুলো একটু অ্যাব্রো থ্যাব্রো হয়, ইরেগুলার হয়, মানে স্মুথ হয় না সারফেসটা। তুমি ধরলেই কিছুটা আন্দাজ করতে পারবা। তারপর হচ্ছে কনসিস্টেন্সি একটা টার্ম আছে। কনসিস্টেন্সি মানে এটা নরম না শক্ত। সাধারণত কোনো লাম্প যদি নরম হয় আমরা মানে ধারণা করতে পারি যে এটা বিনাইন কেস, এটা ক্যান্সার না। আর যদি দেখি যে শক্ত হয় সেক্ষেত্রে আমাদের একটা ধারণা হবে এটা একটা মেলিগন্যান্ট কেস, মানে ক্যান্সার হতে পারে। আমরা যে কোনো আমরা ডায়াগনোসিস এত কিছু এক্সামিনেশন করে কিসে পৌঁছাবো? প্রভিশনাল ডায়াগনোসিসে। মানে আমরা একটা প্রভিশনাল সার্টিফিকেট পাই না, ওইরকম প্রভিশনাল ডায়াগনোসিস। আমরা যে কোনো কিছু কনফার্ম হব কিভাবে? কিছু ইনভেস্টিগেশন করে বা টিস্যু ডায়াগনোসিস করে, ওটা হচ্ছে আমরা কনফার্ম হব। কিন্তু এত কিছু করে আমরা প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছাবো। মানে তুমি কখনো 100% বলতে পারবে না যে এটা অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিকুলার লাম্প, এটা এটা মানে কার্সিনোমা সিকাম না, এটা বলতে পারবো না কখনো। ওই বললাম যে কিছু ইনভেস্টিগেশন করে তুমি যাইতে পারবে। সেজন্য আমাদের কিছু মানে এসব করার পরে কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে যেগুলোকে ডিডি বলে, এগুলোও কিন্তু তোমাদের হিস্ট্রিতে আনতে হবে। হিস্ট্রি একদম সবার শেষে প্রভিশনাল ডায়াগনোসিস এর পরে তোমার কিছু ডিফারেন্সিয়াল, স্যার তোমাকে জিজ্ঞেস করবে আর কি কি হইতে পারে এটা, তখন তোমাকে এগুলো আনতে হবে। তখন জিজ্ঞেস করতে পারে যে এগুলো না কেন, তখন বলবা স্যার আমি এটা পাই নাই, আমি এটা হার্ট পাই নাই, সেজন্য আমি এটা এরকম বলছি। মানে তোমাকে এই জিনিসগুলো এক্সক্লুড করতে হবে। মোট কথা তুমি যেটা এস্টাবলিশ করবা তোমার ওটার পক্ষে যুক্তি দেখাতে হবে। তোমার ডায়াগনোসিস ভুল হোক, তোমার কাছে যেটা মনে হয়েছে তুমি সেটাই বলবা, ঠিক আছে? আচ্ছা, আমি কিসা ছিলাম? লাম্প। এখন লাম্পে কি কি বললাম? সাইজ, শেপ, মার্জিন, কনসিস্টেন্সি, স্ট্রাকচারটা ফ্রি কিনা। ওই লাম্পটা উপরে স্কিন তুলে দেখবা, চামড়াটা তুলে দেখবা যে স্কিনের সাথে ফ্রি কিনা, বা নিচে আন্ডারলাইং স্ট্রাকচার এভাবে নাড়াই দেখলে নড়তেছে কিনা। এখন আমি একটা কথা বলি, অ্যাবডোমেনের কিছু লেয়ার আছে, অ্যানাটমিতে আমরা পড়ছি। যেমন পেটের উপর অনেকগুলা মাসেল আছে না, মাসেলের নিচে গিয়ে পেরিটোনিয়াম, ঠিক আছে? এই পেরিটোনিয়ামের ভিতরেই আমাদের অর্গান গুলা সব থাকে। এখন আমাদেরকে অ্যাবডোমেনে কোনো লাম্প পেলে ফার্স্টে যেটা দেখতে হবে এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল না প্যারাইটাল রিজিয়ন। ইন্ট্রাঅ্যাবডোমিনাল মানে অ্যাবডোমেনের ভিতরে আমাদের অর্গান যেগুলো আছে, আর প্যারাইটাল মানে হচ্ছে মাসেলে কোনো কিছু আছে। অনেক সময় মাসেলে হেমাটোমা হইতে পারে, মাসেলে দলা হইতে পারে, অ্যাবসেস হইতে পারে, প্যারাইটাল অ্যাবসেস টিভিতে হয় অনেক সময়, এরকম অ্যাবসেস বলো হেমাটোমা বলো অনেক কিছু হইতে পারে। তোমাকে আগে তোমাকে কোনো অ্যাবডোমিনাল লাম্প দিলে আগে দেখতে হবে এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল নাকি প্যারাইটাল রিজিয়ন। এটা কিভাবে দেখবো? এটা একটা এক্সামিনেশন আছে। আমি সবসময় আমি মাসেল এক্সক্লুড করতে গেলে ওই মাসেলকে টট করতে হবে। টট মানে হচ্ছে ওই মাসেলটাকে আমাকে শক্ত করতে হবে। আমি ওই মাসেল কেমনে শক্ত করব? ওই মাসেলের যে ফাংশন, ওই ফাংশনের এগেইনস্টে আমাকে রেসিস্ট করতে হবে। এগুলো কিন্তু বেসিক কথাবার্তা, এগুলা মানে সবকিছুতে লাগবে তোমার, বুঝতে পারছো? সেজন্য শোনো ভালো করে। আমি যে মাসেল টট করবো ওই
মাসেলের ফাংশন যেটা এর এগেনস্টে আমি রেসিস্ট করব, সেটা যেখানেই হোক, পায়ে হোক, ঠিক আছে? হাতের মধ্যে যেরকম আছে আমার এটা কোন সারফেস? এটা দুটো সারফেস আছে না? ম্যাম এটা ডরসাল, কোন সারফেস? অ্যানাটমিক্যাল পজিশনে ডরসাল। হ্যাঁ, মানে এক্সটেন্সর বলে আর কি, ডরসাল, জি। ঠিক আছে, এক্সটেন্সর বলে, আর এটা ফ্লেক্সর বলে। তো আমার ফ্লেক্সর। ফ্লেক্সর, হ্যাঁ, আমার ফ্লেক্সর মাসেলের কাজ কি? আমরা কি করি? এলবোটাকে ফ্লেকশন করি, ফ্লেক্সড করি, হ্যাঁ, ফ্লেক্সড করি এলবো জয়েন্টকে। এলবোকে ফ্লেক্স করি। তাহলে আমাকে যদি এই ফ্লেকশনের মাসেল গুলো যদি আমাকে টট করতে হয়, এখানে অনেকগুলো মাসেল আছে না, এই মাসেল গুলোকে যদি টট করতে, যেমন এখানে একটা লাম্প আছে আমার, তো আমি এটা মাসেলের আন্ডারলাইং মাসেলের সাথে ফিক্স কিনা কেমনে বুঝবো? তাহলে আমাকে এই মাসেল গুলো টট করতে হবে। আমি বলছি না এটা, আমাকে মাসেল গুলো টট করতে হবে। তাহলে মাসেলটা কেমনে টট করবো? এটার যে ফাংশন ওটার এগেনস্টে আমি রেসিস্ট করবো। তাহলে আমি কেমনে রেসিস্ট করবো? দেখো, রুগীকে বলবো আপনি আমার হাতের উপর চাপ দেন, এটা হচ্ছে আমার হাত আর এটা হচ্ছে রুগীর হাত। রুগীকে বলবো আপনি আমার হাতের উপর চাপ দেন, আমি ওকে রেসিস্ট করবো, ওকে আমি ফ্লেক্স করতে দিব না। তাহলে দেখো তোমরা একজনের আরেকজনের হাতটা দেখবা এখানে মাসেলগুলো শক্ত হয়ে গেছে। এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এই মাসেলটা শক্ত হয়ে যাবে। তো তখন এখানে যে লামটা পাবা তখন দেখবা তুমি এটা মুভ করতেছে কিনা। যদি দেখো যে এটা মুভ করতেছে না, তখন তখন তোমাকে বুঝতে হবে এটা মাসেলের সাথে ফিক্সড হয়ে গেছে। ঠিক একই রকম আমার এক্সটেনশন সারফেসের জন্য আমাকে আমার এলবো এক্সটেনশনটাও ওর এই কাজটাকে আমাকে রেসিস্ট করতে হবে। কিভাবে? ওকে আমি বলবো আপনি আমার হাতের উপর চাপ দেন, আমি ওকে এক্সটেনশন করতে দিব না। তখন দেখবো আমার এক্সটেনশন সারফেসের মাঝেগুলো শক্ত হয়ে গেছে। বুঝা গেছে কথা? ইয়েস ম্যাম। বুঝছো?